শিলংয়ে অনুশীলনের মাঠ না পেয়ে ভোগান্তিতে বাংলাদেশ দল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্বেচ্ছাচারিতা, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা হামজা জামালদের। কথা হয়েছে বোর্ডের সাথে, যদি আমরা কেউ পিক হই সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার কথা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে আলোচনা হয়েছে তাসকিনের। সুযোগ পেলে এনওসি দেবে বিসিবি। টি-20তে নেতৃত্ব দিতে প্রস্তুত স্পিড স্টার। এবং বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভোরে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইনজুরিতে একাদশ নিয়ে বিপাকে আলবিসেলেস্তে কোচ। ভিনিসিয়াসের চোখ ধাঁধানো গোলে ব্রাজিলের জয়। এফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে গিয়ে অনুশীলনের মাঠ না পেয়ে ভোগান্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগেভাগে শিলংয়ে গেলেও ফুটবলারদের জন্য অনুশীলনের মাঠের ব্যবস্থা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ফুটবল ফেডারেশন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্বেচ্ছাচারিতা এবং বাফুফের অদূরদর্শিতার মাসুল দিতে হয়েছে ফুটবলারদের। শাহনিয়াজ সোহাগের ক্যামেরায় পারভিন আক্তারের রিপোর্ট। দেখে মনে হতে পারে একরাশ স্বস্তি নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে চোখে মুখে স্বস্তির মাঝেই রাজ্যের হতাশা জামাল তপুদের। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছে শুরুতে লাগেজ না পেয়ে ভোগান্তি পোহাতে হয় বাংলাদেশ দলকে। সে সমস্যার সমাধান মিলতেই নতুন জটিলতা। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষ ভারত যেখানে নির্বিঘ্নে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে, সেখানে ঢাকা থেকে শিলংয়ে আসার আগে থেকেই ফুটবলারদের অনুশীলনের জন্য মাঠ দিতে গড়িমসি করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি চেষ্টা করেও সমস্যার সুরাহা করতে পারেননি। ম্যাচের বেশ আগে ভারতে আসায় দল কোথায় অনুশীলন করবে তা নিজেদের উদ্যোগেই চূড়ান্ত করতে হতো বাফুফেকে, কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি। ফলাফল হামজার মতো তারকা ফুটবলারকে নিয়ে এ মাঠ সে মাঠ ঘুরে অবশেষে জোটে নেহরু ইউনিভার্সিটির এই ভেন্যু। আসার পর থেকেই আমরা যেটুকু সমস্যার মধ্যে পড়েছিলাম সেটা হলো একটা হলো লাগেজ। আমাদের প্রায় 16 জনের লাগেজ আমরা পাইনি। হোটেলে এসে দেখলাম যে আমরা যে আমাদের বিএফএফ থেকে যে বুকিং দেওয়া হয়েছে সেখানে বুকিংয়েও যে রুমগুলি অ্যালটমেন্ট ছিল সেখান থেকে কম আছে। ট্রেনিং গ্রাউন্ডটাও তারা বলছিল যেহেতু আমাদের সাথে কথা হয়েছিল অনেক আগে, আমরা এখন এই মাঠটা দিতে পারবো না, আজকে আপনাদের রেস্ট ডে হিসেবে ধরা হয়েছে। বিশ্ব ফুটবলে দিন দিন পেশাদারিত্ব বাড়লেও অন্ধকারে দেশের ফুটবল ফেডারেশন। এই সমস্যার উত্তরণ হবে কবে? বড় দলগুলো কোনো ম্যাচ খেলার আগে কয়েক মাস আগে থেকেই ঠিক করে দল কোথায় থাকবে, কোথায় অনুশীলন করবে। সেখানে বাংলাদেশ চায় পরীক্ষার আগের রাতেই সাজেশন পড়ে পাশ করতে। এফসির বা ফিফার যে রুল থাকে যে 2-3 দিন আগে আসার, সেখান থেকে আমরা যে 2 দিন বেশি আসছি, সেটার যে জিনিসটা আমি মনে করি যে আমাদের আরো নিজস্ব পেশাদারিত্ব আরো বেশি এটা আনতে হবে, নইলে আসলে দিনকে দিন আমরা এভাবে পিছিয়ে যাব। হোম অ্যান্ড অ্যাওয়ের অ্যাডভান্টেজটাকে যদিও তারা নিতে চায়, আমাদের এখানেও কিন্তু হোম আছে, তাহলে আমরাও সেরকম যদি অ্যাডভান্টেজ নিতে চাই সেটা করতে হবে। আমরা আতিথ্যপনা করি, হ্যাঁ, একটু হ্যাসেলের মধ্যে আমরা পড়েছি। বাফুফের অপেশাদার আচরণের কারণে শিলংয়ে আসার পর থেকে এখন পর্যন্ত নিজেদের প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভবিষ্যতে জাতীয় দলের সফরের ক্ষেত্রে ফেডারেশনকে আরো পেশাদার হওয়ার পরামর্শ লাল সবুজের প্রতিনিধিদের। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। শিলংয়ে প্রথম দিনে বাংলাদেশ দলকে নেহরু ইউনিভার্সিটি মাঠে করতে হয় অনুশীলন। যদিও প্রথম দিন নির্দিষ্ট কোনো সেক্টরে নয়, বরং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই বাড়তি মনোযোগ ছিল কোচ হাভিয়ার কাবরেরার। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় তাজদিন খন্দকারের রিপোর্ট। একেবারেই অপরিচিত ভেন্যু, ভিন্ন পরিবেশ, মাঠে লড়াইয়ের অপেক্ষায় দুদেশের ফুটবল ভক্তরা। সেই মহাযজ্ঞে মেতে ওঠার অপেক্ষায় মুখিয়ে বাংলাদেশ দল, তবে শুরুতেই বাধার মুখে জামাল হামজারা। মেঘের রাজ্য মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে প্রথম অনুশীলন সেশন বাংলাদেশ দলের। তীব্র বাতাস আর প্রতিকূল আবহাওয়ায় একের পর এক বাধার মুখে লাল সবুজ বাহিনী। প্রথম দিনই বেশ ঝক্কি পোহাতে হয় বাংলাদেশ দলকে। দুদেশের 2 তারকা হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তিতে এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে বেশ। স্বাগতিক দল হওয়ায় ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা পেলেও অনুশীলনের অযোগ্য মাঠে কোনো মতে বাংলাদেশ দলের প্রথম দিনের কর্মযোগ্য। নেহরু ইউনিভার্সিটি গ্রাউন্ডে তীব্র বাতাসে প্র্যাকটিসে নাজেহাল অবস্থা দলের, তবে সুযোগ হেলায় হারাতে চান না কাবরেরা। প্রথম দিন অনুশীলনে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে মনোযোগ না দিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই বাড়তি মনোযোগ ছিল কোচের। অনুশীলন ভালো ছিল,
ছিল। দলের সবাই অংশগ্রহণ করেছে ট্রেনিংয়ে, তবে আবহাওয়াটা অনুকূলে নেই। সৌদি আরবের তায়েফের সঙ্গে আবহাওয়ার মিল থাকলেও এখানে প্রচণ্ড বাতাস, যেটা আমাদের খুব ভোগাচ্ছে। প্র্যাকটিস গ্রাউন্ড ভালো না। প্রথম দিন পুরো সময়টাই আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কাজ করেছি। এদিকে মাঠের লড়াইয়ে এক চুলও ছাড় দিতে নারাজ লাল সবুজ বাহিনী। সৌদি আরবের তায়েফে করা ক্যাম্পের আবহাওয়ার সঙ্গে শিলংয়ের আবহাওয়ায় মিল থাকায় প্রস্তুতিতে খুব একটা অসুবিধা হয়নি দলের। আর হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে যে বাড়তি সুবিধা দেবে প্রতিপক্ষের মাটিতে তা অকপটেই স্বীকার করছেন কোচ। দলের সঙ্গে হামজাও মানিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। হামজার অনুশীলনও ভালো হয়েছে। দলের সবার সঙ্গে মানিয়ে নিতে সে কাজ করে যাচ্ছে। ম্যাচের আগে আমরা আরো 3টা সেশন পাবো, আশা করছি ভালো কিছুই হবে। মাঠের লড়াইয়ের আগে আরও 3 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল, যাতে সেরা প্রস্তুতি সম্ভব বলেই মানছেন কোচ হাভিয়ের কাব্রেরা। ভ্রমণ ক্লান্তি, ভেন্যু জটিলতা সবকিছু পাশ কাটিয়ে এই গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে প্রথম দিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই মূল লক্ষ্য ছিল হাভিয়ের কাব্রেরা শিষ্যদের। আগামী আরও 3 দিনে নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। মেঘালয়ের শিলং থেকে তাজিন খন্দকার, সময় সংবাদ। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সভাপতি ফাহাদ করিম। ফাহাদ ভাই, ওয়েলকাম আমাদের স্টুডিওতে। বাংলাদেশ দল এর মধ্যে আমরা দেখলাম যে প্রথম দিনে অনুশীলন করেছে, তবে রিপোর্টে দেখলাম শুনেছি যেটা যে তারা আসলে মাঠের কোন মাঠে অনুশীলন করবে সেটা নিয়ে একটা ভোগান্তি হয়েছে, ফুটবলারদের এ মাঠ ও মাঠ ঘুরতে হয়েছে। এই বিষয়ে আসলে আপনারা কি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন বা সামনের দিনগুলোতে আসলে কি হবে? ধন্যবাদ প্রথমে আপনাকে। আই থিঙ্ক আমি রিপোর্টটা দেখলাম, এখানে একটু ক্ল্যারিটির ব্যাপার আছে। বেসিক্যালি যখনই আপনি এই ধরনের কোনো ম্যাচে যান, ফিফার একটা উইন্ডো থাকে 72 আওয়ার্স টিপিক্যালি। সো তার আগে যদি আপনি যান, সেটা আপনাকে আপনার নিজ দায়িত্বে করতে হয়। অ্যান্ড আমরা আমি আপনাকে এতটুকু বলতে পারি, এখানে কোনো রকম পেশাদারিত্বে কম্প্রোমাইজ হয় নাই। আমরা, ইফ আই এম নট রং, অলমোস্ট 1.5 months ago আমরা কিন্তু তাদেরকে জানিয়েছি এটা। এবং আমাদের আজকের দিনের আসলে ইস্যু ছিল, আজকে জিম সেশন ছিল। তো জিম সেশন ছিল বলেই আজকে তারা আমাদেরকে মাঠ দেয় নাই। হাউএভার হেড কোচ ভেবেছে যে না, জিম সেশনের পরে একটু প্লেয়ারদেরকে নিয়ে মোবিলিটি কাজ করবে। সো দ্যাটস দ্য রিজন দে ওয়ার লুকিং ফর দ্য ফিল্ড অ্যান্ড উই হ্যাড বিট অফ চ্যালেঞ্জেস। আমি আশা করি এটা সামনে হবে না, বিকজ এটা কিন্তু এন্টায়ারলি তাদের উপরে। এখানে কিন্তু আমরা যতই প্রফেশনাল হই, যতই আগে বলি, ইট ইজ নট দ্য কেস যে আমরা লাস্ট মোমেন্টে বলেছি, তা নয় কিন্তু। আর সাধারণত আপনি জানেন যে হোস্ট কান্ট্রি যখন যায়, অনেক সময় অনেক কিছুই করে যেটা ইজ কাইন্ড অফ গিভস দেম দ্য সাম এডিশনাল অ্যাডভান্টেজ। সো তারা যেমন আজ মূল মাঠে অনুশীলন করেছে, তারা মূল মাঠে অনুশীলন করছে। এবং আমি আপনাকে এখানে একটু বলতে চাই, এগেইন এটাও জানা দরকার দর্শকদের, আমরা কিন্তু অলমোস্ট 30 days থেকে রিপিটেডলি রিকোয়েস্ট করছি আমাদেরকে মূল মাঠে অনুশীলন করার পারমিশন দেওয়া হোক। আমরা কিন্তু এখন পর্যন্ত পাই নাই। আমাদেরকে বলেছে দে উইল গিভ আস আ সেপারেট ফিল্ড। তার মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শুরু থেকেই অসহযোগিতা করে আসছে। অসহযোগিতা আমি বলবো না, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ার্ড টু সে, বিকজ তারা আমাদের কলিগ ফেডারেশন, উই আর অল ইন দ্য সেম ফ্যাটার্নিটি। বাট অল আই ক্যান সে ইজ, হয়তো আমরা যা যা চাচ্ছি তারা ঠিক সেভাবে তারা আমাদেরকে দিচ্ছে না। মানে প্রপারলি প্রিপারেশনে বাংলাদেশকে মাঠে নামতে পারছে না, এতটুকু বলতে পারি যে তারা চাচ্ছে না যে বাংলাদেশ প্রপার একটা প্রিপারেশন নিয়ে মাঠে নামবে। অ্যাজ এ ফেডারেশন গাইড আমি বলতে পারি না, বাট ইট ইজ আপ টু দ্য অডিয়েন্স এন্ড ফ্যান্স টু ডিসাইড। বাট এক্ষেত্রে আমি আবার একটু বলতে চাই, আমাদের এখান থেকে কিন্তু কোনো রকম ঘাটতি হয় নাই। আমি নিজে এটার সাথে যুক্ত ছিলাম, যদিও আমি ন্যাশনাল টিমস কমিটির মেম্বার নয়, বাট আমাকে এডিশনাল দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমি খুব ক্লোজলি কাজ করেছি এই কমিউনিকেশনগুলিতে, সৌদি আরবের কমিউনিকেশন, ইন্ডিয়া কমিউনিকেশন। সো উই হ্যাড অ্যাকচুয়ালি সেন্ড দেম অল দ্য ইনফরমেশন ওয়ে অ্যাহেড অফ টাইম। আমরা ফলো আপ করেছি রিপিটেডলি। এই মাঠের ইস্যুটা ইনফ্যাক্ট আমাদেরকে, ইফ আই রিকল, জাস্ট 2 দিন আগে বলেছে যে আজকের দিনটা তো আমাদেরকে মাঠ দিতে পারবে না, কারণ আমরা যখন বলেছিলাম। তো দিস ইজ পার্ট অফ হোম এন্ড অ্যাওয়ে ম্যাচেস, এগুলি হয়। আপনারা প্লেয়ারদের সাথে বা টিম ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে কিনা যে কন্ডিশন বাংলাদেশ তাইফে অনুশীলন করলো প্রায় 2 সপ্তাহ, সিমিলার কন্ডিশন, যেহেতু শিলং আমরা শুনেছি বেশ ঠান্ডা রয়েছে এখনো, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, বাট কন্ডিশনটা কতটা সিমিলার আসলে তাইফের সঙ্গে শিলংয়ের? জি, ধন্যবাদ আপনাকে এই কোশ্চেনটা করার জন্য। অনেকেরই একটা ইস্যু ছিল যে ওয়াই সৌদি আরব। সৌদি আরব টিপিক্যালি ইজ এ ওয়ার্ম কান্ট্রি, আমরা যাচ্ছি শিলংয়ে খেলতে। তো এখানেও একটু ফ্যানদের জানা দরকার। এই পুরো প্ল্যানিংটা হয়েছে কিন্তু আমাদের হেড কোচের গাইডেন্সে, এবং উই আর ট্রাইং টু বি ভেরি প্রফেশনাল। সো আমরা তাকে সেই সম্মানটা দিয়েছি। এবং হেড কোচের কিন্তু ক্যাটাগরিক্যালি উনি সৌদি আরব চেয়েছিলেন এবং তাইফ চেয়েছিলেন ইন পার্টিকুলার, বিকজ অফ 2টা রিজন। একটা হচ্ছে এলিভেশন, ইট ইজ সিমিলার অর ইফ নট তাইফ একটু হায়ার অ্যালটিটিউডে। আর সেকেন্ডলি কিন্তু ওখানেও কিন্তু সিমিলার ওয়ে অফ ওয়েদার, ওখানেও ঠান্ডা কিন্তু। সো তাইফ ওয়াজ অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যালি চোজেন ফর শিলং প্রিপারেশন। ওকে, আরেকটা বিষয় যে আপনি আসার পরে বা তাবিত আউয়াল বা আপনারা যখন আবার নির্বাচিত হলেন, আমরা দেখেছি যে বাফুফের ইমেজ বিল্ড আপে আপনারা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন
এবং হামজা আশায় হামজা বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে যুক্ত হওয়ার পর কিন্তু ইমেজটা আরও বেশি পজিটিভ একটা দেখছি আমরা। লাস্ট কয়েকদিন আপনারাও দেখেছেন, আমরাও দেখছি যে খুব পজিটিভভাবে সবাই ফুটবলকে নিচ্ছে এবং ফুটবল নিয়ে আবার সবাই ভাবতে শুরু করেছে, যেটা আমরা দেখেছিলাম মাঝে ফুটবল থেকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল। এটা আসলে আপনাদেরকে কতটা ইন্সপায়ার করছে আরও বেটার কিছু করার জন্য? ডেফিনেটলি, এটা তো মানে শুধু আমাদেরকে না, আমি মনে করি এটা ফুটবল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সমগ্র দেশকে ইন্সপায়ার করছে। এবং এটাতে কিন্তু আমি আমার ইলেকশনের আগেও বারবার বলেছি যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি বাফের ভাবমূর্তি নিয়ে কাজ করতে চাই। অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু মাই অনারেবল প্রেসিডেন্ট তাবিদ আউয়াল, যিনি আমাকে মার্কেটিং কমিটির দায়িত্ব দিয়েছেন, একই সাথে ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব দিয়েছেন। এবং আপনি দেখবেন আমরা আসার পর থেকে, স্পেশালি জানুয়ারি মান্থ থেকে, যেখানে আগে 24 ঘন্টায় একটা পোস্ট আসতো না বাউফের পেজে, সেখানে এখন আপনি রেগুলার পোস্ট পাচ্ছেন, ফ্যান্সরা কিন্তু রেগুলার আপ টু ডেট হচ্ছে, অনেক বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে। আপনি আরও যেন খুশি হবেন এবং দর্শকরা যেন খুশি হবে। আমরা যখন টেক ওভার করি অ্যাজ এ নিউ বোর্ড, আমাদের ফলোয়ার ছিল about 700,000, 1 মিলিয়ন আজকে। এবং আমি টার্গেট দিয়েছিলাম প্রেসিডেন্টকে আমি বাই জুন 1 মিলিয়ন করবো। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ বিন ভেরি কাইন্ড অ্যান্ড আই এম গ্রেটফুল টু দ্য ফ্যান্স, যেটা আমরা অনেক আগেই অর্জন করেছি। সো আমরা এখন একদম রিলিজিয়াসলি কাজ করছি, বিকজ ইট ইজ অল ইন্টার রিলেটেড। আপনার যদি ফেডারেশন ইমেজ ভালো না থাকে, আপনার ফুটবল ইমেজ ভালো থাকবে না। ফুটবল ইমেজ যদি ভালো না থাকলে আপনি স্পন্সর পাবেন না, পার্টনার পাবেন না। এবং এটা কিন্তু খালি দেশে নয়, এই ভাবমূর্তিটাকে আপনাকে দেশের বাইরেও নিতে হবে। আপনি রিসেন্টলি দেখেছেন আমরা ভারতীয় দূতাবাসে গিয়েছি, আমরা যখন ইউইতে যাই সেখানকার এফের সাথে দেখা করেছি। আমরা ফুটবল ডিপ্লোমেসির কিনে কাজ করতে চাই, বাংলাদেশ ফুটবলের সাথে দেশের ইমেজ এবং বহির্বিশ্বের ইমেজ কিনে কাজ করতে যাচ্ছি এবং করছি আমরা। আপনি মার্কেটিং কমিটির দায়িত্বে আছেন, আমরা দেখলাম রিসেন্টলি বাংলাদেশ ফুটবল টিম স্পন্সর আসলে লাস্ট কবে ছিল সেটা অনেকে হয়তো বা জানে না। ন্যাশনাল টিমের ইউসিবি একটা প্রাইভেট ব্যাংক আপনার যুক্ত হয়েছে এবং বেশ লম্বা সময়ের জন্য। কতটা লাভবান হচ্ছে বাংলাদেশ এই কন্ট্রাক্ট থেকে? আপনারা যদি ডিসক্লোজ করেন অ্যামাউন্টটা, তারপরে জানতে চাচ্ছি যে কতটুকু জানানো পসিবল, যে কতটুকু বেনিফিটেড হবে। দেখুন, এখানে 4টে অ্যাসপেক্ট আছে আমি বলতে চাই। প্রথমত জাতীয় পরিচয়, ইউ আর ভেরি রাইট, আমাদের আসলে মনে পড়ে না কখন একটা পার্টনার ছিল স্বল্প সময় দীর্ঘ সময় তো কখনোই ছিল না, সত্যি কথা। দ্বিতীয়ত ইউসিবি ইজ ফার্স্ট জেনারেশন ব্যাংক, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ব্যাংক। আমরা সবসময় বলেছি আমাদের কমিটির সবাই আমরা চাই ভালো ভালো সংস্থা যেন ফুটবলের সাথে যুক্ত হয়। সো এটা একটা বড় অর্জন আমি মনে করি। তৃতীয়ত আপনি যেটা বলেছেন এটা দীর্ঘমেয়াদী একটি প্রোগ্রাম, 5 বছর জন্য একটি প্রোগ্রাম। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পার্টনারশিপ। স্পন্সরশিপের মধ্যে এটা অত্যন্ত গুরুত্ব, আপনি কতক্ষণ পাশে আছেন আমাদের। চতুর্থত এখানে 2টো পার্ট আছে, ওরা আমাদের কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, যেটা মনে করেন আমাদের জাতীয় দলের যে খরচ, পিওরলি ন্যাশনাল মেন্স টিম, সেটা একটা সিগনিফিকেন্ট ফর অ্যাবাউট অলমোস্ট 30% আমরা ওটা থেকে রিকভার করতে পারছি ইয়ারলি অ্যানুয়ালি। ইন এডিশন ওরা আমাদেরকে বেশ কিছু ইনকাইন্ড সাপোর্ট দিবে, যেমন আপনার আমাদের ন্যাশনাল টিম যখন বাইরে যাচ্ছে তাদের যে প্রেস ইভেন্টসগুলি, তারপর আমাদের ডিজিটাল মিডিয়াতে ন্যাশনাল টিমসের যে পোস্টগুলি যাবে, সেই সবের জন্য যেসব খরচপাতি হবে আমাদের, সেটারও একটি সিংহভাগ তারা দিচ্ছে। সো আই থিঙ্ক ওভারঅল ইটস এ ওয়ান্ডারফুল নিউজ আমাদের জাতীয় পুরুষ দলের জন্য, অ্যান্ড দে ডিজার্ভ ইট। আপনি দেখেন তারা ডেফিনেটলি রিজার্ভ করে সেটা। হামজা ইনক্লুশন এটা আরও ভালো হচ্ছে। এবং আপনি যেন এখন আরও খুশি হবেন, আমি কিন্তু এখন কথা বলছি এবং চেষ্টা করছি কো পার্টনার আনার জন্য, যে ন্যাশনাল মেন্স টিমের জন্য কো পার্টনার এবং ন্যাশনাল ওমেন্স টিমের জন্য কো পার্টনার। তবে ওমেন্স টিমের অ্যানাউন্সমেন্টগুলি আমরা আগামী মাসে করব, ঈদের পরে করব। আর কো পার্টনার ফর দ্য মেন্স টিম আমরা চেষ্টা করব 25 তারিখের আগে করার জন্য, যদি নাও হয় নেক্সট মান্থে ডেফিনেটলি আসছে ইনশাআল্লাহ। ফাদ ভাই, আমরা দেখলাম কিছুদিন আগে বাংলাদেশ যেহেতু অ্যাওয়ে ম্যাচ খেলছে, অ্যাওয়ে জার্সিটা আপনার আনভেল করা হয়েছে এবং সবাই খুব পজিটিভলি সেটা গ্রহণ করেছে। আমরা জানি যে বাংলাদেশ এমন একটা কান্ট্রি, যখন ন্যাশনাল টিমের কোনো জার্সি আনভেল করা হয় অনেক সমালোচনা হয়, এবার কিছুটা কিন্তু ব্যতিক্রম দেখেছি এবং সবাই ডিজাইনটারও খুব বেশ প্রশংসা করছে। হোম জার্সি কবে আনভেল করবেন এবং সেটাতে কোনো চমক থাকছে না একই ডিজাইনে জাস্ট লাল সবুজের মধ্যে আপনারা রাখবেন? প্রথমত আপনার আমি মনে করি যে আপনি আমাদের অ্যাওয়ে জার্সি দেখে আপনি এতটুকু বুঝতে পারছেন হোম জার্সি উইল বি এ ডিফারেন্ট ওয়ান, তাহলে তো আমরা এটা অ্যাওয়ে কিট বলতাম না। এটাও এগেন একটা মার্কেটিং পার্সপেক্টিভ। কিন্তু আমি মার্কেটিংয়ের দায়িত্ব নিয়ে আমি প্রথমেই বলি, আপনি দেখবেন 2-3টে খুব সিম্পল জিনিস যেটা যে কোনো কারণে হোক করা হতো না, যেটা আমরা শুরু করেছি। আপনি যেন অবাক হবেন, আমাদের কোনো টিম অফিসিয়াল ফটোশ্যুট হতো না। হ্যাঁ, এটা খুব দুঃখজনক। সো আলহামদুলিল্লাহ উই হ্যাভ স্টার্টেড উইথ দ্য ওমেন্স টিম, এখন পুরুষ দল হচ্ছে এবং সবসময় হবে। এটা মানে নতুন কিছু না, বাট এটা করা হয়নি সামহাও। অ্যান্ড জার্সি কিন্তু আপনার ফ্যান এবং তার দলের ভিতরে the closest thing they can put on them. So jersey plays a very important role when you support a team. সেটাকে মাথায় রেখে এবং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভকে মাথায় রেখে আমরা ডিজাইনার সিলেকশন থেকে শুরু করে পার্টনার সিলেকশন সব কিন্তু খুব মেথডিক্যালি করেছি, চেষ্টা করেছি। এবং আই এম সো গ্ল্যাড, থ্যাংক ইউ আপনি বলাতে, যে আলহামদুলিল্লাহ যে জার্সির ফিডব্যাকটা আমরা ভালো পাচ্ছি এবং আপনি এটার জন্য খুশি হবেন। বাজারে প্রচুর ডিমান্ড হয়েছে এটা, দ্যাটস ফ্যান্টাস্টিক। এবং আমরা আগামী মাসেই, যেহেতু আমাদের নেক্সট কথা জুনে, তার অ্যাটলিস্ট 30 to 45 days বিফোর আমরা ইনশাল্লাহ আমাদের হোম কিটটা লঞ্চ করবো এবং সেখানেও আপনি দেখবেন নতুনত্ব থাকবে,
ব্যতিক্রম থাকবে, অ্যান্ড এতটুকু বলতে পারি দর্শকদের জন্য ইট উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাওয়ে কিট। জার্সি থেকে আসলে আমরা জানি যে ফ্যানদের জন্য বিক্রিও হচ্ছে, যারা আপনাদের পার্টনার জার্সি পার্টনার তাদের ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা আসলে রেভিনিউ কতটুকু পাচ্ছেন? কারণ আমরা জানি যে জার্সি ইউরোপিয়ান কান্ট্রি বা বিশ্বের সব দেশের যারা ফুটবল খেলে বিগ টিমগুলোর রেভিনিউর একটা বড় অংশ, ইভেন ইউরোপিয়ান ক্লাবগুলো কিন্তু জার্সি থেকে মিলিয়নস অফ ডলার্স আর্ন করে এভরি ইয়ার। সো আপনারা সেখান থেকে কতটুকু রেভিনিউ আর্ন করার প্রত্যাশা করছেন? জি, থ্যাংক ইউ ফর আস্কিং মি দ্যাট। মূলত এখানে দুটো অ্যাসপেক্ট আছে। প্রথমত কিন্তু আমাদের, এটা আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম কিট স্পন্সর অ্যানাউন্সমেন্টের সময়, জার্সি এবং ওভারঅল কিটে কিন্তু আমাদের অলমোস্ট 1 কোটি টাকা খরচ হচ্ছে প্রতি বছরে। এটা পুরোটাই তারা দেখছে, দ্যাটস আ স্ট্রেট সেভিংস। ইন এডিশন তারা যে জার্সিগুলি বিক্রি করছে এখান থেকে আমরা একটা রেভিনিউ শেয়ার পাবো। আমাদের স্টেটমেন্টটা যেহেতু এখন মার্চ মাস, এপ্রিলের ফার্স্ট উইকে আমরা স্টেটমেন্টটা পাবো, এবং ইনশাল্লাহ আমি আশা করছি যে ওটাও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হবে। ওটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট, বিকজ যেভাবে আলহামদুলিল্লাহ ফ্যান্সরা এটাকে পছন্দ করছে, এবং যদিও এটা তাদের প্ল্যান, মানে যে আমাদের কিট স্পন্সর, আমি যতটুকু শুনেছি তারা খুব শীঘ্রই আপনার ফ্যান জার্সিও বের করবে। সো দে হ্যাভ সাম প্ল্যানস, এবং আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। তার যত বিক্রি হবে আমরা তার একটা অংশ পাবো। সো অফকোর্স আমাদের এটা এডিশনাল একটা রেভিনিউ স্ট্রিম হবে। আমরা দেখছি যে বাংলাদেশের একটা বিপ্লবের মধ্য দিয়ে গেছে লাস্ট কিছু মাস আগে, এবং রিসেন্টলি যেটা হয়েছে, ফাহমিদুলকে যখন বাদ দেওয়া হয় ফর দ্য ফার্স্ট টাইম, ফুটবলের কোনো ফুটবলারকে বাদ দেওয়ার কারণে সমর্থকরা রাস্তায় নেমে এসেছে। তারা পরপর 2 দিন কিন্তু তারা প্রোটেস্ট করেছে যে তাকে দলে নেওয়ার জন্য। এর আগে আমরা দেখেছি ক্রিকেট নিয়ে অনেক প্রোটেস্ট হয়েছে, আইসিসির অনেক তাদের অনেক কার্যক্রমের জন্য মানুষজন জড়ো হয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, কিন্তু ফুটবলে ব্যতিক্রম। একটা প্লেয়ার যে কখনো বাংলাদেশে এসে খেলেনি, কেউ তার খেলা দেখেনি, তার জন্য মানুষ রাস্তায় নেমেছে। আপনার কি মনে হয় যে দিন দিন এই যে মানুষ, আমি যেটা একটু আগে বলছিলাম যে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, বাংলাদেশ যখন হোম ম্যাচ খেলবে আপনার কি বিশ্বাস করেন যে পুরো মাঠ ভর্তি থাকবে দর্শকে? ও ডেফিনেটলি। এখন আলহামদুলিল্লাহ, এগেইন আল্লাহ ইজ বিন ভেরি কাইন্ড। আমাদের সমিতির সভাপতি তাবেদ আউল নেতৃত্বে আমাদের যে কমিটিটা আছে, আমরা সবাই, কিন্তু এখানে আমি একা কিংবা কেউ একজন একা নয়, আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি। তো আমরা যেভাবে কাজ করছি এখানে ডেফিনেটলি আমরা আশা করি যে ফুটবলের প্রতি নট অনলি মানুষ মুখটা আবার ফিরাবে, নট অনলি দ্যাট, ফুটবলকে জেনুইনলি ভালোবাসবে। এবং আজকের এই যে আপনি উদাহরণগুলি দিলেন, এই যে ফ্যানরা রাস্তায় নামছে, এই যে আমাদের এঙ্গেজমেন্ট এত বাড়ছে, এটা কিন্তু সব কিছু সে ফুটবলের আমাদের জাতির ভালোবাসার কিন্তু রিফ্লেকশন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, আমরা তাদের কাছে গ্রেটফুল, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা কমিটেড যে তাদের জন্য আমরা আরও বেশি ফুটবল দেব, আরও সুন্দরভাবে উপস্থাপন করব, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে নতুনত্ব আনার জন্য, যেন তারা সেটাকে গ্ল্যাডলি ওয়েলকাম করে। বাংলাদেশ দল ইন্ডিয়ার সাথে আমরা জানি যে ম্যাচ সবসময় একটা অন্যরকম একটা দু দেশের সমর্থকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। এই ম্যাচটাতে যদি বাংলাদেশ পজিটিভ কোনো রেজাল্ট করে, আপনার কি মনে হয় যে ফিনান্সিয়াল অ্যাসপেক্টে বিএফএফ আরও বেনিফিটেড হবে? আর যেহেতু হামজাও এখন আছে বাংলাদেশ টিমের সাথে, আমি রেজাল্টে কি হবে সেটা ঠিক বলা ডিফিকাল্ট, বিকজ আপনি দেখেন অনেক সময় কিন্তু রেজাল্টের সাথে স্পন্সরশিপটা কোরিলেটেড না। আমি অন্যান্য স্পোর্টসে দেখি আমরা হয়তো অনেক ভালো রেজাল্ট করি না, ক্রিকেটে দেখেন বাংলাদেশ ভালো করলো, অনেক স্পন্সর আবার যখন আনফরচুনেটলি খারাপ করতো স্পন্সর কিন্তু কমতো না, কিন্তু খুব একটা কমতো না। রিসেন্টলি কিছুটা হলো, কিন্তু এর টাইমে কমেছে, বাট ওভারঅল স্পন্সরশিপ একটা কোরিলেশন থাকে। এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন যে হাইপটা আছে, ইটস এ ভেরি পজিটিভ থিং। আমরা যদি ভালো খেলি, অফকোর্স ফুটবল গোলের খেলা, আমি নিজে চাবো আমাদের ভালো রেজাল্ট হোক, বাট আমরা অ্যাজ লং এজ উই পারফর্ম ওয়েল, এবং সেটা যদি ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়াতে ওয়েল অ্যাপ্রিসিয়েটেড হয়, আমি মনে করি স্পন্সরশিপটা অবশ্যই থাকবে। আর যদি ইনশাল্লাহ আমরা জিতি, যেটা আমরা সবাই চাই, ডেফিনেটলি ইট উইল হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট। কিন্তু এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ ভারতের সম্পর্ক খুব একটা উষ্ণ না, আমরা জানি যে তারা যেতে পারছে না সমর্থকটা ম্যাচটা দেখতে, কিছুটা হলে বঞ্চিত হবে। বাট বাংলাদেশের সমর্থকরা যদি সে মাঠে বসে থাকতো, নিশ্চয়ই বাংলাদেশ মেন্টালি কিছুটা স্ট্রং হয়ে মাঠে নামতে পারতো। ফুল গ্যালারি আমরা জানি যে ভারতের সমর্থনে গলা ফাটাবে। ডেফিনেটলি, এটা তো আমি ইটস নাথিং টু সে, বিকজ আপনি যখন ফ্যানরা মাঠে থাকে, আপনি যখন আপনার দেশের জার্সি পরে মাঠে নামেন, তাদের যে নয়েজ, তাদের যে সাপোর্ট, দ্যাট গিভস ইউ এডিশনাল মোরাল বুস্ট, কোনো সন্দেহ নেই। এটা আমরা মিস করবো, তবে আমি এতটুকু বলতে পারি যে আওয়ার প্লেয়ার্স আর প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওরা জানে যে তারা যেটা মিস করবে, আর সেভাবেই তারা কন্ডিশনিং করছে, সেভাবেই তারা ট্রেনিং করছে, এবং ইনশাল্লাহ আমি মনে করি এই নতুন একটি যে বাংলাদেশের যে ফুটবলের যে একটা ইমেজ, ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দে উইল পারফর্ম ওয়েল ইনশাল্লাহ। ছোট একটা প্রশ্ন জানতে চাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাবিদ আওয়াল বাফুফে প্রেসিডেন্ট কিন্তু বলেছেন, কোচও বলেছেন ফাহমিদুলকে নিয়ে তারা কি ভাবছেন পরবর্তী হোম ম্যাচ বাংলাদেশে বেশ 3 মাস পর, সেখানে কি ফাহমিদুলকে দেখার কোনো সম্ভাবনা বা সুযোগ আছে? দেখুন, এটা এন্টায়ারলি হেড কোচের উপরে, এটা আসলে আমরা একদম ইন্টারফেয়ার করি না এই ব্যাপারে। তবে এতটুকু আমি শিওর জানি যে ফাহমিদুল ইনশাআল্লাহ, আজকে তার একটা পোস্টে দেখেছেন আপনি, হি হ্যাজ গিভেন আ শেয়ারড পোস্ট হুইচ ইজ ভেরি পজিটিভ, বিকজ এই ধরনের ক্ষেত্রে এই ধরনের মিসস্টেটমেন্ট আমি বলবো,
এটা কিন্তু খুব ডিস্টার্বিং। সো আই অ্যাপ্রিসিয়েটেড উনি যে নিজে থেকে পোস্টে দিয়েছে। উনি তো ডেফিনেটলি আমাদের এইচ দলে থাকবে, ডেফিনেটলি, এটা কোনো সন্দেহ নাই। এখন জাতীয় দলে থাকবে নাকি ইন পার্টিকুলার দ্যাট উই ক্যানট সে, বাট আপনি যেন খুশি হবেন জুন মাসে কিন্তু এই ধরনের আমরা অলমোস্ট 30+ প্লেয়ারদেরকে বাংলাদেশে আনছি স্কাউটিংয়ের জন্য ইনশাআল্লাহ। সো ফিউচারে আপনি একটা ভালো কম্বিনেশন দেখবেন যে শুধুমাত্র একজন কিংবা দুইজন বাইরের না, একটা ভালো মিক্স হবে ডোমেস্টিক এবং এক্সপার্টদের মধ্যে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফাহাদ ভাই আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। আমরা এক্সপেক্ট করছি একটা ভালো ম্যাচ বাংলাদেশ দল উপহার দেবে। আমরা সবার কাছে আপনার মাধ্যমে সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমরা ভালো করতে পারি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ফুটবল দলের ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। অকশন থেকে দল না পাওয়ায় বিকল্প হিসেবে সুযোগ পেলে বিসিবির পক্ষ থেকে দেয়া হবে অনাপত্তিপত্র, জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। টি-20 ফরম্যাটে বোর্ড চাইলে অধিনায়কের দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। অভিজ্ঞদের অভাব পুরোপুরি পূরণ করা না গেলেও এই মুহূর্তে দলে থাকারা প্রস্তুত সেরাটা দিয়ে ইতিবাচক ফলাফল অর্জনে। ভক্তরা ক্রিকেটের প্রাণ। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ যুগের পর দলের নতুন কাণ্ডারি তাসকিন আহমেদরা। তাই তো প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেও ভক্তদের ভুলে যাননি স্পিড স্টার। 50 ওভারের ম্যাচ শেষ করেই ছুটে যান সমর্থকদের ইফতার আয়োজনে। সঙ্গে ছিলেন ছেলে তাসফিন, বাবা ও বোন। ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় টাইগার পেসারকে। মিটিয়েছেন সেলফির আবদার। সবসময় পাশে থাকার জন্য জানান ভালোবাসা। গেল কয়েক বছর ধরে আইপিএল আসলেই আলোচনায় থাকেন ঢাকা এক্সপ্রেস। যদিও ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হয়নি কখনো। এবার লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে হয়েছে যোগাযোগ। বিকল্প প্রয়োজন হলে ডাক পড়বে তার। বোর্ডও আশ্বাস দিয়েছে এনওসি দেয়ার। লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তাভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। কথা হয়েছে বোর্ডের সাথে, যদি আমরা কেউ পিক হই সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার কথা। সোমবার বোর্ড সভায় চূড়ান্ত হবে নতুন টি-20 অধিনায়কের নাম। আলোচনায় আছেন বেশ কয়েকজন। এ ব্যাপারে কি ভাবছেন তাসকিন? এটা টোটালি বোর্ডের কল। বোর্ড যারা বিবেচনা করবে সেই করবে, এবং দিন শেষে আমি অ্যাজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই, নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে বাংলাদেশ, তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। প্রত্যাশা থাকবে আমরা দলগতভাবে সবাই ভালো করতে পারি, যেহেতু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আপ টু দ্য মার্ক খেলতে পারে নাই আমরা অ্যাজ এ টিম। অনেক বছর সার্ভিস দিয়েছেন বড় ভাইরা, এখন আসলে আমরা যারা আছি এবং আরও আপকামিং যারা আছে সবার একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। রাজধানীর একটি কনভেনশন হলে তাসকিন আহমেদ ফ্যান ক্লাবের আয়োজনে ইফতার উইথ তাসকিন অনুষ্ঠানে এসব কথা বলেন এই পেসার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে ফিরলেন মনন ও ওয়াদিফা। বিশ্বমঞ্চে ভালো করার লক্ষ্য, ফেডারেশন থেকে বিশেষ ট্রেনিংয়ের প্রত্যাশা। সাদা পোশাকে নেতৃত্ব দিয়ে রানের ব্যবধানে বাংলাদেশকে সবচেয়ে বড় জয় উপহার দিয়েছিলেন। বিসিবি যোগ্য মনে করলে এবার রঙিন পোশাকে টাইগারদের অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত লিটন দাস। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন নিজেই উইকেট রক্ষক হওয়ায় মাঠ পরিচালনা করা অনেকটা সহজ বলেও জানান তিনি। টি-20তে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে। তারেক হাসান শিমুলের রিপোর্ট। উইকেট কিপার যখন ক্যাপ্টেনও না থাকে, ম্যাক্সিমাম ফিল্ড সেট আপ কিন্তু সেই করে। আর একটা উইকেট কিপারের ভিশন সবচেয়ে ভালো হয়। আপনি যদি খেয়াল করে দেখেন যে একটা উইকেট কিপার যে থট দিতে পারবে একটা বলারকে, সে থটটা অন্য কেউ দিতে পারে না, বিকজ সে স্ট্রেট লাইনে থাকে এবং সে বুঝে এবং কোন ব্যাটসম্যান কোন দিকে খেলার চিন্তা করতেছে। সাকিব ভাই ক্যাপ্টেন ছিল, তখন আমি একটানা 1 বছর ভাইস ক্যাপ্টেন ছিলাম এবং আমি একটা ম্যাচ টেস্টে ক্যাপ্টেনশিপও করেছি এবং বাংলাদেশের এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমি বলবো যে আমার টেস্ট ক্যাপ্টেনশিপের আন্ডারে যে বাংলাদেশ একটা বড় জয় পেয়েছে বিশাল রানে। তো আমার টেস্টের অভিজ্ঞতা আছে, কারণ অনেক দিন ধরে ক্রিকেট খেলি। লাস্ট কিছুদিন আগে আমি টি-20তেও ক্যাপ্টেনশিপ করেছি।
সো বিসিবি যদি আমাকে নিয়ে চিন্তা করে, যদি ভাবে যে আমি যোগ্য প্রার্থী, আমার এখানে দ্বিমত থাকবে না, আমি করব, বিকজ আমি ক্যাপ্টেনশিপ করতে অনেক এনজয় করি। সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটিং নিয়েও বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তাই কোচ সালাউদ্দিনের সঙ্গে কাজ করছেন। কিছু হয়তো প্রবলেম চলতেছিল, যে জায়গায় আমি স্বাচ্ছন্দ্য করতেছিলাম না, সো ওগুলো নিয়ে পরবর্তীতে কাজ করেছি। এবং একটা প্লেয়ার যখন পারফর্ম করে না, টোটালি অনেক দিক থেকেই কিন্তু সে একটু মনোভাব ডাউন হয়ে যায়। এই জন্য আমি অনেক থ্যাঙ্কস দিব সালাউদ্দিন স্যারকে, যে আমার সাথে ওই সময়টা কন্টিনিউ কথা বলেছে এবং অনেক জিনিস বোঝানোর চেষ্টা করেছে। মানে একটা কোচ যখন বন্ধুত্বপূর্ণ হয়, তখন অ্যাজ এ প্লেয়ারের একটা কাজ ইজি হয়ে যায় তার সাথে কমিউনিকেট করা। সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করলে মেগা ইভেন্টে ভালো ফলাফল পাওয়া সম্ভব বলেও মনে করেন লিটন দাস। তো চেষ্টা করতেছি উইকেটে থাকলে আমার মনে হয় আমি ক্যাপেবল যে রান করার জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই ম্যাচের খবর। বিগ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা, তবে ইনজুরি জর্জরিত দল নিয়ে মহা বিপাকে লিওনেল স্কালোনি। আগে ছিটকে গেছেন মেসি, সেই তালিকায় যুক্ত হয়েছেন লাউতারো মার্তিনেজ, মন্টিয়েল, পাওলো দিবালার মতো তারকা। উরুগুয়ের স্তাদিও সেন্তেনারিওতে ম্যাচ শুরু হবে শনিবার ভোর 5:30টায়। লিওনেল মেসি দলে থাকা মানেই বাড়তি শক্তি, প্রতিপক্ষের জন্য চরম অস্বস্তি। এবার সেই অস্বস্তি পোহাতে হচ্ছে আর্জেন্টিনাকে। মাসেল স্ট্রেইনের জন্য মার্চ উইন্ডোর বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছেন লিও। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, যেটা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বিগ লস। শুধু মেসি নন, অপয়া মার্চ উইন্ডোতে ইনজুরির লম্বা তালিকা আর্জেন্টিনা দলে। স্ট্রাইকিং পজিশন থেকে আরও ছিটকে গেছেন লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালা। একই কারণে অ্যাটাকিং মিডে নেই হিওফান্নি লো সেলসো। এছাড়াও ডিফেন্সে গনজালো মন্টিয়েলের অনুপস্থিতি নিয়ে মহাবিপাকে লিওনেল স্ক্যালোনি। আমি মেসির সঙ্গে কথা বলেছি, সে আসলে অস্বস্তি বোধ করছে। দুর্ভাগ্যবশত তাকে আমরা এই ম্যাচে পাচ্ছি না, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তারপরও আমাদের চেষ্টা করতে হবে। মাঠে কাকে পেলাম কিংবা পেলাম না সেটা নিয়ে বসে থাকার সুযোগ নেই, কারণ আমরা খুবই কঠিন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার সামনে সুযোগ এই উইন্ডোতেই 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। মেসির অভাব পূরণে রাইট সাইডে চেষ্টা করবেন নিকো গঞ্জালেস। লতারোর জায়গায় এই ম্যাচে সুযোগ পাচ্ছেন আনখেল কোরেয়া। কঠিন ম্যাচে আর্জেন্টিনার ভরসার নাম ম্যাকঅ্যালিস্টার। দুর্দান্ত ছন্দে আছেন লিভারপুলের এই মিডফিল্ডার। ফরওয়ার্ড লাইনে ইনফর্ম হুলিয়ান আলভারেজে আস্থা আছে স্ক্যালোনির। জাতীয় দলে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডে পলের ইম্প্যাক্ট ব্যাপক। এছাড়াও দিবু মার্তিনেজ আর কুতি রোমেরো আছেন ভক্তদের দুশ্চিন্তা কমাতে। এদিকে ব্রাজিল ছন্দে ফেরায় টেবিলের 2 নম্বর পজিশন হারিয়েছে উরুগুয়ে। ম্যাচ জিতলে তারা আবারও ফিরে পাবে পুরনো অবস্থান। একই সঙ্গে ব্যবধান কমবে টপারদের সঙ্গে। এই ম্যাচে লাস সেলেস্তের জন্য বড় অনুপ্রেরণা প্রথম লেগে পাওয়া যায়। পাশাপাশি নুনেজ, আরাউহো, ভালভার্দের মতো তারকাদের নিয়ে 3 পয়েন্টের স্বপ্নই দেখছেন মার্সেলো বিয়েলসা। এসএম ইকবাল, সময় সংবাদ। এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন মনন রেজানির ও ওয়াদিফা সহ বাকি দাবারুরা। বিমানবন্দর থেকে তাদের বরণ করে নেয় ফেডারেশন। বাংলাদেশের হয়ে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপে অংশ নেবেন এই 2 দাবারু। বিশ্বমঞ্চে ভালো করার লক্ষ্য তাদের, সঙ্গে ফেডারেশন থেকে বিশেষ ট্রেনিংয়েরও প্রত্যাশা করছেন তারা। এশিয়ান জোনালের সর্বোচ্চ অর্জন নিয়ে দেশে ফিরেছে দাবারুরা। চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরলেও দেখে বোঝার উপায় নেই। কলম্বো সফর শেষে সাধারণ যাত্রীদের টার্মিনাল দিয়ে বের হতে হয়েছে ট্রফি নিয়ে। ক্রিকেট কিংবা ফুটবলে এমন অর্জন আসলে হাঁকঢাক দিয়ে তাদের বরণ করার চিত্র হয়তো দেখা যেত বিমানবন্দরে। তবে বাংলাদেশের হয়ে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিলেও ছিল না তেমন কোনো আয়োজন। শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মনন রেজানির, আর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা। ওপেনে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন নীর। তবে তার চ্যাম্পিয়ন হওয়ার পথটা সহজ ছিল না মোটেও। এটা আমার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, তো অবশ্যই ভালো লাগছে যে আমি মোটামুটি ভালো খেলতে পেরেছি। অলমোস্ট আমি আসলে হাল ছেড়ে দিয়েছিলাম যে এত বাজে খেলতেছে, হয়তো আর হবে না। তারপর মেইনলি আসলে আমার মা হেল্প করেছে। ফেডারেশনের তরফ থেকে ওয়ার্ল্ড কাপের আগে
যদি কোনো ট্রেনিং বা কিছু যদি হতো, যে 1-2 মাস যদি ট্রেনিং হতো। এদিকে এশিয়ান জোনালের নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় ফিদে মাস্টার থেকে ওয়াদিফা হয়েছেন আন্তর্জাতিক মাস্টার। এছাড়া জুলাইয়ে জর্জিয়ায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপেও সরাসরি সুযোগ মিলেছে তার। নারী বিশ্বকাপে এখন পর্যন্ত প্রথম রাউন্ডের গণ্ডি পার হতে পারেননি কোনো বাংলাদেশি দাবাড়ু। সেই বাধা টপকাতে চায় ওয়াদিফা। বাংলাদেশের সেরা রেজাল্টটা আনা একটু কঠিন। আমি চেষ্টা করব সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে ওঠার জন্য। সেকেন্ড রাউন্ডে ওঠাটা এখন একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমার ফার্স্ট রাউন্ডে একটা জিএমের সাথে পড়বে, ওমেন জিএম বা ডাইরেক্ট একটা ওপেন জিএমের সাথে পড়বে, তো ওর সাথে জিতে ওঠাটা একটু টাফ, কিন্তু আমি চেষ্টা করব। এদিকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফেডারেশনের পক্ষ থেকে উন্নত কোচিং ব্যবস্থা করার আশ্বাস ফেডারেশনের যুগ্ম সম্পাদকের। এছাড়া বিশ্বকাপের জন্য এখন থেকেই স্পন্সরের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। একদম সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্বকাপে সুযোগ করে নিয়েছে, এটা আমাদের জন্য বিরাট অর্জন। আমরা চেষ্টা করব এই অর্জনটাকে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ের সব জায়গাতে পৌঁছে দিতে। ওদের জন্য আমাদের স্পন্সর ম্যানেজ করার স্পন্সর হান্ডিকের বিষয়টা অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। এশিয়ান জোনালে দাবা চ্যাম্পিয়নশিপে মোট 12 জন বাংলাদেশি দাবাড়ু অংশ নিয়েছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়।